প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প সংকলন, নাম মরণ ডাক। এখন শুরু করছি আরও একটি গল্প, নাম সংকল্প। খচ্চরের পিঠে ওয়াগন স্টপে এসে পৌঁছল থমাস নাইট। 6 ফুট 2 ইঞ্চি লম্বা, ওজন 210 পাউন্ড। কাঠের তৈরি চৌবাচ্চার কাছে নেমে তিনটে মালটানা খচ্চরের সঙ্গে নিজেরটাকেও পানি খাওয়াচ্ছে সে। লোকজন অকৃত্রিম বিস্ময়ে ওর দিকে তাকিয়ে আছে। এমন পেশিবহুল সুগঠিত শক্তিশালী লোক সচরাচর দেখা যায় না। মুখ তুলে চেয়ে বন্ধুসুলভ হাসি হাসল থমাস। ওদিকে কি আছে? মাথা হেলিয়ে পশ্চিম দিকে ইঙ্গিত করল সে। থমাস যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে অস্তগামী সূর্যের আলো কিছু অদ্ভুত আকারের লালচে পাহাড়ের চূড়া আর মালভূমি ছাড়া অন্য কিছুই দেখা যাচ্ছে না। ম্যালকম হার্ট জবাব দিল, ওদিকে বুনো বিজন এলাকা ছাড়া কিছুই নেই। সম্ভবত পৃথিবীর সব থেকে রুক্ষ এলাকা। রক্ত পিপাসু কিছু ইন্ডিয়ান ছাড়া আর কেউ ওখানে বাস করে না। কেউ না? না। পানি আর ঘাস কেমন? হয়তো কিছু থাকতে পারে, কে জানে। ভাবছি আমি ওখানেই যাব। তাহলে ওদিকে যখন লোকজন আসবে তাদের জন্য একটা আশ্রয় থাকবে। সাধারণত মানুষ গরমে ঘেমে ক্লান্ত হয়ে পৌঁছবে, ওদের আমি ঠান্ডা পানি, টাটকা গরুর মাংস আর সবুজের সমারোহ দিয়ে আপ্যায়ন করব। ওই চেষ্টা করাটাও পাগলামি হবে, বলল ম্যালকম। কোনো সাদা মানুষ ওখানে কিছুতেই টিকতে পারবে না। ইন্ডিয়ানরা যদি থাকতে দেয় তবুও পারবে না। হো হো করে হেসে উঠল নাইট। ওরা আমাকে থাকতে ঠিকই দেবে। আর আমার মনে হয় দীর্ঘ সংকল্প থাকলে মানুষ পৃথিবীর সবখানেই বাস করতে পারে। একটা ফোলা স্যাডল ব্যাগের উপর চাপ্পড় মারল সে। জানো এটাতে কি আছে? চেরির বীজ। যেখানে শেষ পর্যন্ত থামবো সেখানেই আমি চেরি গাছ বোনার ইচ্ছা রাখি। সারা দুনিয়ায় এর চেয়ে ভালো ফল আর নেই। এই জন্যেই লোকে আমাকে চেরি নাইট বলেও ডাকে। চলার পথে যেসব গাছ আমি বুনেছি তা দেখে যে কেউ আমাকে দেশের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত টেইল করতে পারবে। ম্যালকম হার্ট লোকটা খুব ঝগড়াটে। থমাস নাইটকে তার মোটেও পছন্দ হয়নি। নাইট পৌঁছানোর আগে সেই এই এলাকার সবচেয়ে শক্তিশালী লোক বলে পরিচিত ছিল এবং এখনও সে নিজেকে তাই মনে করে। বিশাল লোকটার সহজ হাসিখুশি ব্যবহার ওর গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তুমি যদি স্বেচ্ছায় ওখানে যাও তাহলে তুমি একটা আস্ত বোকা, উদ্যত স্বরে বলল হার্ট। বদমাস হওয়ার চেয়ে বোকা হওয়া অনেক ভালো, বলল থমাস। এখনো হাসছে সে, কিন্তু ওর চোখ দুটো মনোযোগের সঙ্গে ম্যালকমকে যাচাই করে দেখছে। গোলমাল পাকাবার জন্যে তৈরি হয়ে উঠে দাঁড়ালো হার্ট। আমাকে কি নামে ডাকলে তুমি? ম্যালকম হার্ট যে সিঁড়ির উপর বসেছিল এগিয়ে তারই গোড়ায় এসে দাঁড়ালো থমাস। বন্ধু, শান্ত স্বরে হাসি মুখেই বলল সে। আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলিনি, কিন্তু যদি মনে করো তোমার ঠিক নাম ধরেই ডেকেছি তবে সাড়া দিয়ে এগিয়ে আসতে পারো। অস্থির বোধ করছে ম্যালকম। বিশাল লোকটার আত্মবিশ্বাস আর সহজ ভঙ্গিতে চলাফেরা দেখে মনে মনে সাবধান হলো সে। তোমার কথার কোনো মানেই হয় না, উত্ত্যক্ত স্বরে বলল হার্ট। ব্যাপারটা কি? তোমার কি মাথায় দোষ আছে? দুহাত কোমরে রেখে হাসল থমাস। ওই প্রশ্নে দুরকম মতামত রয়েছে। কেউ বলে আছে, কেউ বলে নেই। আমি নিজেও কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারিনি।
তবে আর যাই হোক, আমি পণ্ডিত লোক নই। মিশরীতে একজন লোক আমাকে 5টা বই দিয়েছিল। আমি তখন খুব ছোট। সে বলেছিল, বাছা, এই বইগুলো রাখো, সময় মতো পড়ে ফেলো। পড়া শেষ হলে আবার পড়বে, তারপর ওই বিষয়বস্তু নিয়ে ভাববে। এরপর বইগুলো আর কাউকে দিয়ে দিও। দিয়ে দেওয়ার পরেও দেখবে বইয়ের অনেক কিছুই সারা জীবনের জন্যে তোমার সঙ্গে রয়ে যাবে। আমি তোমাকে যা দিলাম, মানুষ মানুষকে এর চেয়ে বড় উপহার আর কিছু দিতে পারে না। থমাস নাইট বিরাট বুট পরা একটা পা সিঁড়ির উপর রাখলো। সব কটা বই দুবারের বেশি পড়েছি আমি। ওর একটা ছিল বাইবেল। ধর্মপ্রাণ না হলেও বইটা পড়তে সবার কাছেই ভালো লাগবে। একটা ছিল শেক্সপিয়ারের কবিতা। প্রথমবার পড়ে ওটার বেশিরভাগই আমার কাছে অবদ্ধ থেকেছিল, কিন্তু দ্বিতীয়বার পড়ার পর সব খাপে খাপে মিলে গেল। ব্ল্যাক স্টোনের লেখা একটা আইনের বইও ছিল। বিভিন্ন আইডিয়া আর নিয়ম কানুন নিয়ে ওটা লেখা। আমার কাছে বইটা বেশ যুক্তিসঙ্গত বলেই মনে হয়েছে। মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে কিভাবে শান্তিতে বাস করতে পারে, এসবই ওতে লেখা ছিল। বাকি দুটোর লেখক প্লেটো আর চার্লস ডিকেন্স। বইগুলোর কোথাও এমন ইঙ্গিত ছিল না যে আমার মাথা খারাপ, কিংবা এমন কথাও লেখেনি ওরা যে আমি জ্ঞানী। একটু থেমে আবার সরলভাবে হাসল থমাস। তাই মিছে ওসব চিন্তা আমি বাদ দিয়েছি। সিঁড়ি দিয়েছি। উঠে স্টোরে ঢুকলো নাইট। ওর দিকে চেয়ে থাকলো ম্যালকম। ধুলোর উপর থুতু ফেললো সে। কেমন ধারা লোক ওটা। সিঁড়িতে বসা টম হ্যাকার চোখের কোণ দিয়ে ধূর্ত চাউনিতে ম্যালকমের দিকে তাকালো। লোকটা বিশাল, সন্দেহ নেই, মন্তব্য করল সে। সাইজ দেখে কি মানুষকে বিচার করা যায়? ক্রুব্ধ স্বরে বলল হার্ট। অপেক্ষাকৃত বয়স্ক হ্যাকার হাসল। ঠিক বলেছ, একেবারে আমার মনের মতো কথা। দরজা খুলে বেরিয়ে এলো নাইট। 100 পাউন্ডের দুটো ময়দার বস্তার একটা ওর বগলে, অন্যটা হাতে। খচ্চরগুলোর কাছে গিয়ে বস্তা ওদের পিঠের সঙ্গে বেঁধে দিল। তারপর করালে গিয়ে প্যাক স্যাডল শুদ্ধ 3টে ঘোড়া এনে দোকান থেকে সাপ্লাই কিনে ঘোড়ার পিঠে বোঝাই করল। ম্যালকমের মনে হচ্ছে ওই লোকটার কাছে সে যেন ঠকে গেছে। কিছুই ভালো লাগছে না ওর। কিছু মরণমন ওখানে বসবাস করার চেষ্টা করেছিল। অসন্তুষ্ট মনে সে ঘোড়ার পিঠে থমাসের মালতোলা দেখছে। কিছু মন ওখানে বসবাস করার চেষ্টা করেছিল। ইন্ডিয়ানরা ওদের দাবড়ে দিয়েছে। গিরিনের ছেলেরা কিছু গরু নিয়ে গিয়েছিল, ওরা মারা পড়েছে। তুমি একা ওখানে গিয়ে কিছুই করতে পারবে না। গিরিনরা 6-7 জন ছিল। তাছাড়া তুমি ওখানে কিভাবে পেট চালাবে? যুক্তি দেখালো ম্যালকম। ধরো তোমার চেরি গাছ যদি বড়ও হয়, ওগুলো কোথায় বিক্রি করবে? ভরাট গলায় হাসলো নাইট। কেন, আমার চিন্তা কি? ঈশ্বরই আমাকে সব দেবে। যখন লোকজন আসবে তারা দেখবে কেমন সুন্দর ফুলে ফলে ভরা বাগান গড়ে তুলেছি আমি। ইন্ডিয়ানরা যদি আমাকে মেরেও ফেলে, তবু গাছগুলো থাকবে। আমার মতে যে গাছ লাগায় সে ঈশ্বরের বন্ধু। গাছে ফল না ধরলেও গ্রীষ্মের গরমে পরিচান্ত লোক ছায়া তো পাবে। তুমি স্কাই পাইলটদের মতো কথা বলছো। মুখ বাঁকালো হার্ট। কিন্তু আমি তা নই। গোড়া ধার্মিক বা জ্ঞানী লোকও নই। যে আমাকে বই দিয়েছিল সে বলেছিল, বাছা, তুমি কতগুলো বই পড়লে সেটা বড় কথা নয়।
তুমি বই থেকে কি পেলে সেটাই আসল। বইগুলো পড়ো, দেখবে জীবন, মৃত্যু বা মানুষ কারো মোকাবেলা করতেই তখন আর তুমি ভয় পাবে না। দেখলাম ওই লোকের কথা মিথ্যা নয়। পিউটে ইন্ডিয়ানরা আক্রমণ করলে এসব শুকনো কথায় কাজ হবে না, ব্যঙ্গ করল ম্যালকম। আবার হাসলো নাইট। কথায় কাজ না হলে আমার বিশ্বাস এতে নিশ্চয় ফল পাবো। ধুলোর উপর থেকে একটা হুইস্কির খালি বোতল তুলে নিয়ে শূন্যে ছুঁড়ে দিল সে। বোতলটা নামতে শুরু করলে ঝট করে খাপ থেকে পিস্তল বের করে গুলি করলো। প্রথম গুলিতে ওটা ভাঙলো, পরের দুটো গুলিতে বোতলের ভাঙা টুকরো আরো ছোট টুকরোয় পরিণত হলো। বিস্মিত ম্যালকম হাড় ধপ করে সিঁড়ির উপর বসে পড়ল। ওর পেটটা কেমন গুলিয়ে উঠছে। যে লোক এমন শট করতে পারে তারই সঙ্গে কিনা সে লাগতে গেছিল। বড় খচ্চরটার পিঠে উঠে বসলো থমাস নাইট। বলিষ্ঠ জন্তুটা পিঠের ভারী ওজনে কেবল একটু লেজ নাড়ল। আমার ওখানে বেড়াতে এসো, নিমন্ত্রণ জানালো নাইট। যেখানে সবুজ দেখবে বুঝবে আমি সেখানেই থাকি। একটু সময় দিলে দেখবে আমার গাছের চেরিতে পাক ধরেছে। লোকটাকে মরণ টেনেছে, তিক্তভাবে বলল ম্যালকম। হয়তো স্বীকার করলো টম। কিন্তু ইন্ডিয়ানরা এমন নির্ভীক লোকই পছন্দ করে। ওরা পশ্চিম টেইলের দিকে চেয়ে থেকে নাইটের যাওয়া দেখলো। রাস্তা পার হওয়ার জন্য জেসিকাকে পথ ছেড়ে দিতে কেবল একবার থেমেছিল সে। মেয়েটা ওপাশের বাড়ি থেকে এক কাপ চিনি আনতে যাচ্ছিল, অন্তত সে পরে তাই বলেছিল। জেসিকার সঙ্গে লোকটাকে কথা বলতে দেখলো ওরা। বুড়ো হার্ডির কাছ থেকে ঠিক বহু কি কথা হয়েছে তা ওরা জানতে পেল। পথ দেওয়ার জন্যে থেমে টপথিপ ভঙ্গিতে মাথার হ্যাট নামালো নাইট। শিল্পের আগে সৌন্দর্য, ম্যাম। তুমি আগে যাও, নইলে আমার ওড়ানো ধুলো পরে তোমার অপরূপ ডাগর চোখ দুটো উজ্জ্বলতা হারাতে পারে। মুখ তুলে সন্দিগ্ধ চোখে থমাস নাইটের দিকে তাকালো জেসিকা। আমার নাম থমাস নাইট, পরিচয় দিল সে। কিন্তু লোকে আমাকে চেরি নাইট বলে ডাকে। কোথাও থামলেই আমি চেরি গাছ বুনি কিনা তাই। আমার নাম তো বললাম, তোমার নামটা কি? জেসিকা, জবাব দিল সে। ওর চোখ দুটো সপ্রশংস দৃষ্টিতে থমাসের চওড়া বুক আর বলিষ্ঠ কাঁধের উপর স্থির হলো। এই পথে ওদিকে কোথায় যাচ্ছ তুমি? হিব্রু কিশোরদের মতো বনো এলাকায় যাচ্ছি, বলল সে। কিন্তু আমি ফিরবো, তোমার জন্যই ফিরবো জেসিকা। আর তুমি বাইবেলের রুথের মতো আমাকে বলবে, তুমি যেখানে যাও আমি যাব, তুমি যেখানে থাকো আমি থাকবো। তোমার লোকজনই হবে আমার লোক, আর তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। শান্ত চোখে থমাসকে খুঁটিয়ে দেখল জেসিকা। মেয়েটার বয়স 17, অপূর্ব সুন্দরী। ওর সোনালি চুল রোদে ঝলমল করছে, চোখ দুটো বাদামি। এমন রূপসী মেয়ে আর এই এলাকায় দুটো নেই। কিন্তু মেয়েটা এখনো কাউকে মন দেয়নি, তাই নাকি? কথায় তো দেখছি তুমি বেজায় পটু। আর কি আছে তোমার? দুটো হাত আর একটা হৃদয়, আর কি চাই? একটা মাথাও দরকার, সংযত স্বরে বলল জেসিকা। এখন তুমি নিজের পথে যাও, আমার কাজ আছে। ভালো বলেছ। হ্যাটটা মাথায় পরে নিল নাইট। রাস্তা পার হয়ে জেসিকা বুড়ো হার্ডির দরজায় পৌঁছলে সে আবার বলল, এখনকার মতো বিদায় জেসিকা। তোমার গভীর ভালোবাসা আর সমঝোতাই আমার একান্ত কাম্য। দরজায় দাঁড়িয়ে থমাসকে টেইল ধরে অদৃশ্য হতে দেখল জেসিকা। টেইলটা নেহায়েতই আবছা, কারণ ওই পথে মানুষের যাতায়াত খুব কম।
যার যারা যায় তাদের মধ্যে খুব কম লোকই ফিরে আসে। লোকটা কে? হার্ডিকে প্রশ্ন করলো জেসিকা ও ফিলিন। ওকে আগে কখনো দেখিনি, নতুন এসেছে, জবাব দিল বুড়ো। কিন্তু লোকটা বিশাল, এমন শক্তিশালী লোক কমই চোখে পড়ে। বারান্দা পেরিয়ে চিনি আনার জন্য ঘরের ভিতরে ঢুকলো মেয়েটা। অবাক কাণ্ড, ভাবলো হার্ডি। ওর মা কয়েকদিন আগেই পুরো 1 ব্যারেল চিনি কিনেছে বলে সে জানে। কথাটা রাষ্ট্র হতে সময় লাগলো না। মেয়ে পুরুষ দুই মহলেই এ নিয়ে আলোচনা হলো। অনেকে জেসিকাকে জ্বালাবার জন্য ঠাট্টা মস্কারাও করলো, কিন্তু মেয়েটা নিরুত্তর। একে একে 6টা মাস কেটে গেল। একদিন 3জন রাইডার সহ স্টার পেলি এসে হাজির হলো। ওরা পশ্চিমের রুক্ষ এলাকা পেরিয়ে এসেছে। জেসিকা, ডন ও ফিলিনের সঙ্গে বসে আলাপ করছে পেলি। কথার ফাঁকে সেলাই করছে মেয়েটা। ওদিকটা ওদিকটা একেবারে বুনো এলাকা, বলল স্টার। কিন্তু ওই বিজন এলাকার একেবারে মাঝখানে আমরা থমাস নাইটের দেখা পেলাম। লোকটা তোমাকে শুভেচ্ছা জানিয়েছে এবং জানাতে বলেছে সে আর একটু গুছিয়ে উঠতে পারলেই তোমাকে নিতে আসবে। জেসিকার চোখ দুটো জ্বলে উঠল, কিন্তু মুখে কিছুই বলল না সে। ওর বাবা ডনের সঙ্গে গল্প করে চলল স্টার। সেলাই করতে করতে নীরবে কথা শুনছে ও। ওই উপত্যকাটা যে কিভাবে বদলেছে কল্পনাই করতে পারবে না তুমি, বলে চলল স্টার। প্রায় 100 একর জমি চাষ করে কর্ন আর ওট বুনেছে থমাস। ওর লাগানো 200 চেরি গাছে ফল ধরেছে। গ্রিনের ছেলেরা যে গরুগুলো খুইয়েছিল সেগুলোকে উদ্ধার করেছে সে। মন মনোরা চাষের জন্যে যেসব খাল কেটেছিল সেগুলোই ব্যবহার করছে ও। অনেক খড়ও কেটে গরুর জন্যে জমা করেছে। আরো আশ্চর্যের কথা, পাথর দিয়ে সে একটা বাড়ি তৈরি করেছে। এত চমৎকার বাড়ি আমি এদেশে দেখিনি। সত্যি লোকটা খাটতে পারে বটে। ইন্ডিয়ানদের কি খবর? প্রশ্ন করল ওফিলিন। সেটাই আশ্চর্যের বিষয়। ইন্ডিয়ানরা ওর সঙ্গে কোনো ঝামেলা করে না। ওখানে পৌঁছেই প্রথমে ইন্ডিয়ানদের ক্যাম্পে গিয়ে ওদের চিফ আর কিছু বয়স্ক লোকের সঙ্গে লম্বা আলাপ আলোচনা করেছিল থমাস। এরপর ওর কোনো ঝামেলাই হয়নি। কথাটা থমাস নাইটের কানে গেলে মন্তব্যটা সত্যি নয় বলেই জানাতো সে। যেসব ইন্ডিয়ান কাছাকাছি থাকে তারা কোনো গোলমাল করেনি, এটা ঠিক। সেও ওদের বিরক্ত করেনি। কিন্তু ইন্ডিয়ান ওয়ার পার্টির কথা ভিন্ন। পিউটেদের একটা দল ওই এলাকায় এসেছিল। ওরা অন্য ইন্ডিয়ানদের ঘোড়া চুরি করছিল। থমাস ওই সময়ে ওয়াটার হোলের কাছে কতগুলো পাথরের আড়ালে ছিল। কপাল গুনে সে যখন ইন্ডিয়ানদের দেখতে পায়, ওরাও ঠিক সেই সময়েই ওকে দেখে। সময় মতোই পাথরের আড়ালে আশ্রয় নিতে পেরেছিল নাইট। গুলি করে সব থেকে কাছের ইন্ডিয়ানটাকে জিন থেকে ফেলে দিল সে। বাকি সবাই চট করে মাটিতে শুয়ে পড়ল। নিজের মিউলটাকে পাথরের আড়ালে রাইফেলের রেঞ্জের বাইরে রেখে উইনচেস্টার তৈরি রেখে পিস্তলে গুলি ভরে নিল থমাস। লম্বা 2 ফুট ধীরে ধীরে গড়িয়ে গেল। নাইটের ওয়াটার হোল ছাড়া পরনে মাইলের মধ্যে আর কোথাও পানি নেই। 15 মাইলের মধ্যে আর কোথাও পানি নেই। পিউর টেরাও কথাটা জানে। থমাসের পানি আছে, কিন্তু ওদের নেই। হঠাৎ একযোগে ছুটে এসে আক্রমণের চেষ্টা করলো ওরা। থমাস স্থির রইল। ওরা আরো কাছে এলে একজনকে গুলি করে ফেলে দিল সে। রাইফেল ঘুরিয়ে দ্বিতীয় গুলিটা মিস করলো। সেই সঙ্গে ইন্ডিয়ানটা লুকিয়ে পড়ল। 5 জন অবশিষ্ট রয়েছে। একটা শকুন আশা নিয়ে মাথার উপর আকাশে চক্কর কাটছে। হঠাৎ পাথরের আরো ভিতরে সরে গেল থমাস। সময় মতোই সরেছিল। একজন যোদ্ধা পাথরের আড়াল থেকে ছুরি হাতে ওর দিকে ঝাঁপিয়ে পড়ল। চট করে হাতে
তুলে ছুরি ধরা হাতের কবজি ধরে চট করে হাত তুলে ছুরি ধরা হাতের কবজি ধরে ওকে তুলে পানির ধারে ছুঁড়ে ফেললো নাইট। পিস্তল তাক করলো সে। ইন্ডিয়ানটা মুখ তুলে চেয়ে নিজের বাঁচার সম্ভাবনা বিচার করছে। মোটেও ভালো না, বলল নাইট। তুমি, ইঙ্গিত করলো সে, পানি খাও। ইতস্তত করছে লোকটা। খাও বলছি। এবার লোকটা পানি খেলো। তারপর আবার, এবার উঠে পালাও। তোমার সঙ্গীদের বলো ওরা যেন ঝামেলা না করে। আমি কোনো ঝামেলা চাই না। তোমরা যদি আমার একটা গরুও চুরি করো তবে তোমাদের খুঁজে বের করে প্রত্যেককে আমি হত্যা করব। লোকটা তার কথা কতটুকু বুঝলো বোঝা গেল না। এবার যাও, বলল সে। ওরা চলে গেল। বিশাল লোকটাকে আর ঘাটাতে চায় না ওরা। নিজের কাজে মন দিল নাইট। আরো গাছ লাগাতে হবে, সবজি বাগানে বেড়া দেয়া আর শস্য ধ্বংসকারী খরগোশের জন্য পাত তৈরি করা বাকি রয়েছে। 4 দিন পর সে দেখলো তার কিছু গরু খোয়া গেছে, যেন ইন্ডিয়ান নৌকে বাজিয়ে দেখছে। ট্রাক অনুসরণ করে ওদের ক্যাম্পে হাজির হলো থমাস। ভরপেট খেয়ে সবাই ঘুমাচ্ছে। ওরা ধারণা করেছিল একা একজন লোক কিছুই করতে পারবে না। বিড়ালের মতো নিঃশব্দে শব্দ পায়ে ক্যাম্পের ভিতরে ঢুকলো সে। ওদের রাইফেলগুলো দিয়ে একজনের পিস্তল দেওয়ার সময় লোকটা চোখ খুলল। ওর চোখ জোড়া থমাসের মুখের উপর স্থির হয়ে আটকে রয়েছে। চিৎকার করার উপক্রম করতেই মাথায় পিস্তলের বাড়ি খেয়ে লোকটা নীরবে জ্ঞান হারালো। ক্যাম্প থেকে বেরিয়ে ওদের ঘোড়াগুলো নিয়ে নিজের ঘোড়ার কাছে ফিরে এলো থমাস। আশ্চর্যের ব্যাপার, এত কিছুর পরেও ওদের কারো ঘুম ভাঙল না। হয়তো লুট করে কোথাও কিছু হুইস্কি পেয়েছিল, তাই খেয়েই এখন বেঘরে ঘুমাচ্ছে। এক বোঝা কাঠ নিয়ে ওদের আগুনে চাপালো থমাস। পটপট শব্দে আগুন ধরে উঠতেই ওদের ঘুম ভাঙল। পিস্তল হাতে ওদের জন্যে অপেক্ষা করছে চেরি নাইট। ওরা ওঠার চেষ্টা করছে দেখে ধমক দিল সে, না, চুপ করে বসে থাকো। থমাসের দিকে চেয়ে অপেক্ষা করছে ওরা। সবাই কঠিন মানুষ, কিন্তু ওদের মধ্যে একজন বয়স্ক লোক আছে। গোলমাল নয়, বলল থমাস। আমি কোনো ঝামেলা চাই না। ওগুলো আমার গরু, সবই আমার। তোমরা এখন যাও, আর ফিরে এসো না। বয়স্ক লোকটা মুখ তুলে চাইল। তুমি বলেছিলে আমরা তোমার গরু নিলে সবাইকে মেরে ফেলবে। আমি হত্যা করতে চাই না। হোয়াইট স্টোন কাফি আমার বন্ধু, তোমরাও আমার বন্ধু হতে পারো। বলেছিলে মারবে, আমাদের খুন করবে তুমি। পারি, কিন্তু তেমন ইচ্ছা আমার নেই। আমি গাছ বুনি, শস্য ফলাই। যদি ইন্ডিয়ান কেউ ক্ষুধার্ত থাকে আমি তাকে খাওয়াবো। কেউ অসুস্থ হলে আমি তাকে ভালো করার চেষ্টা করব। কিন্তু যদি আমার শস্যের ক্ষতি করে, গরু ঘোড়া চুরি করে বা আমাকে আক্রমণ করে, তাকে আমি মেরে ফেলবো। কিছু লোক এর মধ্যেই মরেছে। আমাকে বোঝার আগে আর কতজন মরবে। আমরা যাচ্ছি। আমরা ইন্ডিয়ান বয়স্ক লোকটা বলল। কিন্তু তুমি আমাদের ঘোড়া ফেরত দেবে না? না, দেব না। তোমরা আমার সময় নষ্ট করেছ, তাই তোমাদের ঘোড়াগুলো আমি রেখে দিচ্ছি। আবার এলে আরো ঘোড়া রাখবো। তোমরা যাও। যদি আবার আসো তবে বন্ধুর মতোই এসো, নইলে অনুসরণ করে তোমাদের গ্রামে হাজির হব আমি। অনেক লোক মারা পড়বে। পরের বছর ওই এলাকায় দুবার আক্রমণে এসেছে, কিন্তু দুবারই থমাসের জমি এড়িয়ে চলেছে ওরা। শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ল। গভীর তুষারে ঢেকে গেল সব। ক্যানিয়নে বইছে বরফের মতো ঠান্ডা বাতাস। এই সময়ে ওদের গ্রামে গিয়ে হাজির হলো থমাস। সবাই ওকে লক্ষ্য করছে। অর্ধেকটা গরুর মাংস আর এক বস্তা ময়দা নিয়ে এসেছে সে। বয়স্ক যে লোকটার সঙ্গে ওর কথা হয়েছিল তার সামনে গিয়ে খাবারগুলো লোকটার পায়ের কাছে তুষারের উপর ফেললো। গোলমাল চাই না, বলল সে, আমি বন্ধু। ফিরে এলো নাইট। ওরা চেয়ে চেয়ে দেখল। স্টার্ট পেলি আবার ডন ও ফ্লিনের বাসায় থামলো।
কিছু স্টক কিনতে নাইটের কাছে গেছিলাম। ওর থেকে 50টা ভালো গরু কিনেছি। মনে হয় ওর কাছে কম করে হলেও 300 বাছুর রয়েছে। দুধ দোয়াবার জন্যে কিছু গরু সে রেখেছে। কি বললে? দুধেল গরু? অবাক হলো ডন। রকিজের পশ্চিমে কোনো পুরুষ দুধ দোয়ায় বলে আমি শুনিনি। ও তাই করছে। আর চোখে জেসিকার দিকে তাকালো পেলি। বলছিল মেয়েরা নাকি দুধেল গরু খুব পছন্দ করে। দুধ থেকে খাঁটি ক্রিম আর মাখন পাওয়া যায়। অ্যাভেনে কেক করতে যারা ভালোবাসে তাদের জন্যে তাদের জন্য এতে দারুণ সুবিধা। কথাগুলো যেন শুনতেই পায়নি এমন ভাব দেখিয়ে সেলাই করে চলল জেসিকা। ওর চেরি গাছগুলো বড় হয়েছে, চমৎকার দেখায়। লম্বা সারিতে ওগুলো লাগান হয়েছে। রান্না করার জন্য তরি তরকারির একটা বাগানও সে করেছে। বোঝা যায় ওর স্যাডল ব্যাগের ভিতর নানা ধরনের বীজ ছিল। রাজার হালে খাওয়া দাওয়া করে থমাস। কর্ন, বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, পেঁয়াজ ছাড়াও আরো অনেক কিছু। অল্প বিস্তর সোনাও পেয়েছে ও। থমাসের সোনা পাওয়ার খবরটা ম্যালকমের বুকে শেলের মতোই বিঁধল। শেষ পর্যন্ত ওই আকপাগলা লোকটাই কিনা সোনা পেল। পাওয়া তো দূরের কথা, ওখানে সোনা খোঁজার কথাই কেউ ভাবেনি। থমাস নাইটের উন্নতির কথা শহরে যত ছড়াচ্ছে, ম্যালকম হার্টের হার্ট ততই বিদ্বেষে পুড়ছে। নাইটের সফল হওয়া সে কিছুতেই সহ্য করতে পারছে না। বেশ রাতে জেরল্ড আর গ্রেগের সঙ্গে মিলিত হলো ম্যালকম। থমাস নাইটের কাছে সোনা, ঘোড়া, গরু আর কিছু ক্যাশ টাকাও আছে। পেলির কাছে গরু বিক্রি করেছে ও। সব মিলিয়ে মোট 2-3 হাজার ডলার হবে, বলল হার্ট। কাজটা কিভাবে সারবে বলে ভাবছো? প্রশ্ন করল জেরল্ড। কোনো ঝুঁকি নেব না। ওত পেতে বসে ওকে আমরা গুলি করব। ওখানে সে ছাড়া আর কেউ নেই। সবাই ভাববে ওটা ইন্ডিয়ানদের কাজ। ভোরবেলায় ঘোড়া নিয়ে শহর ছেড়ে বেরোলো ওরা। স্টার্ট বেলি ওদের পশ্চিমে যেতে দেখে ও ফিলেনের বাসায় গিয়ে হাজির হলো। সোনার কথাটা বলা আমার ঠিক হয়নি, বলল সে। ম্যালকম, জেরল্ড আর গ্রেগকে শহর থেকে বেরিয়ে ঘুরে পশ্চিমের পথ ধরতে দেখলাম। তোমার কি মনে হয় ওরা নাইটের উদ্দেশ্যে রওনা হয়েছে? জিজ্ঞেস করলো ও ফিলিন। আর কোথায়? নাইটকে দেখতে পারে না ম্যালকম। আর ও যে কেমন লোক তা আমরা সবাই জানি। বসে সেলাই করছিল জেসিকা। একবারও মুখ তুলে চাইল না। আর চোখে ওর দিকে তাকালো পেলি। তোমাকে দেখে মোটেও উদ্বিগ্ন মনে হচ্ছে না, মন্তব্য করলো সে। মুখ তুলে সে জবাব দিল, দুশ্চিন্তার কি আছে? কেউ যদি নিজের ভালো মন্দ নিজে দেখতে না পারে তবে তার কি দাম? হ্যাঁ, ভালো কথা। ওর দিকে চেয়ে হাসলো পেলি। ও তোমাকে ট্রু সৌ, সাদা সুতার নকশা করা মেয়েদের বিয়ের সাদা পোশাক তৈরির কাজ শুরু করতে বলেছে। ধপ করে জ্বলে উঠল জেসিকা। সে কি আমাকে বোকা মনে করে? 3 দিন পেরিয়ে গেল। জেসিকার মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা গেল না। বুড়ো হার্ডির চোখে কেউ ফাঁকি দিতে পারে না, কিন্তু সেও মেয়েটার 8-9 বার ফুল গাছে পানি দেয়া ছাড়া উল্লেখযোগ্য কিছু লক্ষ্য করল না। তবে গাছে পানি দেওয়ার সময় প্রতিবারই হাত দিয়ে চোখ আড়াল করে পশ্চিম দিকে সে কি যেন দেখে, কিন্তু শূন্য টেইল আর গাঢ় পাহাড়কে কোনো সংকেতই দেয় না। বেশি বড়াই করে করে ম্যালকম। আর গ্রেগ একটা ভীতু, কিন্তু জেরল্ড একজন অভিজ্ঞ আউটল এবং গরুচোর। কয়েকজন মানুষও সে খুন করেছে। ম্যালকম চেয়েছিল ওরা লুকিয়ে থেকে অ্যাম্বুশ করে নাইটকে হত্যা করবে, কিন্তু জেরল্ড বাস্তববাদী। লোকটা নিশ্চয় সোনা কোথাও লুকিয়ে রেখেছে। আমরা ওভাবে কোনোদিনই তা খুঁজে পাবো না। তাহলে বন্দি করে কথা বের করার চেষ্টা করলে কেমন হয়? অধৈর্য হয়ে উঠল জেরল্ড। বোকার মতো কথা বলো না। ওই টাইপের মানুষ কিছুতেই মুখ খুলবে না।
শেষ পর্যন্ত ঠিক হলো কাজটা ওভাবেই হাসিল করতে হবে। থমাস নাইটকে পানি আনতে যেতে দেখে চুপি চুপি বাড়ির কাছে গিয়ে অপেক্ষায় রইল। পানি ভরে সোজা হয়ে দাঁড়াতেই রাইফেলের নল থেকে একটা আলোর ঝিলিক থমাসের চোখে পড়ল, কিন্তু ওর সঙ্গে কোনো অস্ত্র নেই। বেশ বড় একটা টার্গেট থমাস, এবং সে বোকা নয়। ওই লোকগুলো প্রথমে তার সব কিছু লুট করে তারপর ওকে মারবে। ওদের যদি কেবল হত্যা করার উদ্দেশ্যই থাকতো তাহলে এতক্ষণে সে নিশ্চয় মারা পড়ত। দ্রুত ঠান্ডা মাথায় একটু ভাবলো চেরি। তাকে না মারার একটাই কারণ থাকতে পারে, ওরা জানতে চায় সোনা কোথায় আছে। বাড়ির দিকে এগোলো নাইট। ওরা তিনজনই আড়াল থেকে বেরিয়ে খোলা জায়গায় এসে দাঁড়ালো। একে একে সবাইকে দেখলো থমাস। এক নজরেই বুঝলো ওদের মধ্যে সবচেয়ে ভয়ানক আর যুক্তিসঙ্গত লোক হচ্ছে জেরাল্ড। গ্রেগ একটু পিছিয়ে আছে, হয় সে অতি সাবধানী, নয়তো কাপুরুষ। ম্যালকম যে তাকে পছন্দ করে না এটা সে আগে থেকেই জানে। হাউডি জেন্টস, এত সব অস্ত্র কিসের জন্যে? স্বীকার করছো? হ্যাঁ, তোমাকে স্বীকার করতে এসেছি, জানালো ম্যালকম। ঝুঁকি নিয়ে তোমরা অনেক দূর এসেছো সামান্য একটু লাভের আশায়, বলল সে। সোনা কোথায় নাইট? প্রশ্ন করল জেরল্ড। জানালে দুপক্ষেরই অনেক ঝামেলা মিটে যায়। সম্ভবত, তবে ঝামেলার তোয়াক্কা আমি কখনোই করিনি। মাঝে মাঝে স্বাদ বদলানোর জন্যে ওটা বরং ভালোই লাগে। এতে মানুষের ধার বাড়ে। কোনোভাবে যদি ওদের নাগালের মধ্যে পাওয়া যায়। দরজার দিকে এগোলো সে। সঙ্গে সঙ্গে রাইফেলগুলো উঁচু হলো। দাঁড়াও, ম্যালকম গুলি করার জন্যে এক পায়ে খাড়া। বালতিটা আমি ভিতরে নিয়ে রাখতে চাই। এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে কথা বলার কোনো মানে হয় না। আমি নাস্তা তৈরি করার আয়োজন করছিলাম। তোমাদের আপত্তি না থাকলে নাস্তা খেয়ে পরে আলাপ করা যাবে। আমার খিদে পেয়েছে। আমারও। গ্রেগ দরজার দিকে এগোলো। গ্রেগ, জেরল্ড বলল, তুমি ভিতরে ঢুকে ওর অস্ত্রগুলো ঘরের এক কোনায় নিয়ে রাখো। লোকটা যখন আমাদের নাস্তা খাওয়াতে চাইছে তাই হোক। খিদে আমারও পেয়েছে। ভিতরে ঢুকলো গ্রেগ। নাইট জানে লোকটা কি করছে। ওর গতিবিধি পুরোই আঁচ করতে পারছে সে। কিছুক্ষণ পরেই ঘরের দরজায় ওকে দেখা গেল। ঠিক আছে, ভিতরে কোনো অস্ত্র নেই। সবাই ভিতরে ঢুকলো। বালতিটা নামিয়ে রেখে থমাস নাস্তা তৈরি করার কাজে ব্যস্ত হলো। নির্দিষ্ট কোনো প্ল্যান ওর নেই। মনোযোগ দিয়ে খাবার বানাচ্ছে। সত্যি তার খিদে পেয়েছে। ওরা তিনজন কামরার উল্টো পাশে রয়েছে। খুব সতর্ক আছে জেরল্ড। কয়েকবার বাকি দুজনকে চমকে দেওয়ার সুযোগ পেয়েছিল থমাস, কিন্তু জেরল্ডকে নয়। ওরা আমি পেয়েছি, এটা ঠিক। কাজ করতে করতে বলে উঠল নাইট, কিন্তু এখনো বেশি বের করতে পারিনি। তোমরা বেশি তাড়াহুড়ো করে এসেছো। তোমাদের আরো 2-1 মাস পরে আসা উচিত ছিল। এখন তোমাদেরই ক্ষতি হলো। ক্ষতি হবে কেন? প্রশ্ন করলো ম্যালকম। ক্লেমটা এখন চিরদিনের মতো হারিয়ে যাবে, কারণ আমি ছাড়া আর কেউ ওটা খুঁজে বের করতে পারবে না। আমাকে খুন করার পর তোমাদের দেশ ছেড়ে পালাতে হবে। ওয়াগন স্টপে মুখ দেখানোর সাহস তোমাদের হবে না। তাই খনিতে যে সোনা আছে সেটা তোমাদের কোনো কাজে আসবে না। আমরা পালাবো না, বলল গ্রেগ। বলবো এটা ইন্ডিয়ানদের কাজ। ওতে লাভ হবে না। ফ্রাই প্যানে ফ্রাই প্যানে কিছু মাংস ছাড়লো থমাস। ইন্ডিয়ান সবার সঙ্গেই আমার বন্ধুত্ব। আজ সকালেই ওদের আসার কথা। ওদের কিছু মাংস আর তামাক দেব বলে আমি কথা দিয়েছি। অস্বস্তি ভরে দরজা দিয়ে বাইরে তাকালো জেরল্ড। পেলি বলেছিল থমাসের সঙ্গে ইন্ডিয়ানদের বন্ধুত্ব হয়েছে। ওরা যদি সত্যিই আসে আর কিছু সন্দেহ করে। লোকটা কি ভাবছে তা বুঝতে পারছে থমাস। এখান থেকে ছুটে পালাতে গিয়ে তোমাদের ঘোড়াগুলো হয়তো মারাই পড়বে, কারণ ইন্ডিয়ানরা বন্ধু হত্যার প্রতিশোধ নিতে তোমাদের ধাওয়া করবে। কঠিন সময়ে আমি ওদের অনেক সাহায্য করেছি। কাঁটা চামচ দিয়ে প্যান থেকে মাংস তুলল সে। এখান থেকে কিভাবে পালাবে তোমরা? এই এলাকা ভালোভাবে চেনা না থাকলে ওদের হাত থেকে রেহাই নেই। দক্ষিণ পশ্চিমে সোজা অ্যারিজোনা চলে যাব, বলল ম্যালকম।
বুঝলাম তোমরা এদিককার কিছুই চেনো না। মাইলখানেক গভীর কলোরাডো ক্যানিয়নটা কিভাবে পার হবে? মনে মনে নিজেকে গাল দিল জেরল্ড। এতক্ষণে ক্যানিয়নটার কথা ওর মনে পড়েছে। এখান থেকে উত্তরে আর ভেবে সে কি গিয়েছে, কিন্তু দক্ষিণে কখনো যায়নি। ওয়াগন স্টপ হচ্ছে পূবে, আর ইন্ডিয়ানরা থাকে উত্তরে। এই প্রথম দুশ্চিন্তা হচ্ছে ওর। তুমি বাইরে গিয়ে পাহারা দাও গ্রেগ, ইন্ডিয়ানরা আসে কিনা নজর রাখো। ইন্ডিয়ানরা একরোখা লোক, বলল থমাস। ওদের একজনকে মারলে সবাই মিলে তোমাদের পিছু নিবে। প্লেটে খাবার বেড়ে টেবিলে জেরাল্ড আর ম্যালকমের সামনে রাখলো নাইট। ওরা দুজনই খাপ থেকে পিস্তল বের করে প্লেটের পাশে রাখলো। ওটা লক্ষ্য করে আবার আগুনের দিকে ফিরল চেরি। কাঠের গাদার পাশে একটা পুরনো সালায় পিউটেদের কাছে নেয়া পিস্তলগুলো রাখা আছে। পুরনো কম্বলে আংশিকভাবে ওটা ঢাকা রয়েছে, কিন্তু ওগুলো কি সবই লোডেড ভাবছে সে। চট করে হাঁটু গেড়ে বসে একটা তুলে নিলে সেটা যে গুলি ভরা পিস্তল হবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভাগ্য খারাপ থাকলে দ্বিতীয় সুযোগ সে পাবে না। সাবধানে দুটো কাপ টেবিলে রেখে কফি পটটা তুলে নিল থমাস। চিলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কফি ঢালা লক্ষ্য করছে জেরল্ড। কফি ঢালা শেষ হলে ওরা বাবা হাতে কফির কাপ তুলে নিল। ঠিক এই সময়ে সুযোগ বুঝে টেবিলটাকে প্রচন্ড বেগে ওদের দিকে ঠেলে দিল থমাস। আউটল দুজনের পেটের উপর বাড়ি খেল টেবিল। জেরল্ড দিশেহারা হয়ে খামছে পিস্তল তুলে নিল। গুলিটা ছাদে গিয়ে লাগলো। পিছনের দেয়ালের সঙ্গে ঠেকেছে ওরা। ফুটন্ত কফিতে ওদের গা পুড়ে যাচ্ছে। লাফিয়ে এগিয়ে ম্যালকমের মুখের উপর বিরাশি চিৎকার একটা ঘুষি বসালো থমাস। ঘট করে শব্দ তুলে ওর মাথাটা দেয়ালের সঙ্গে ঠুকে গেল। জেরল্ড টেবিলের পেছন থেকে নিজেকে টেনে মুক্ত করে দম ফিরে পাওয়ার চেষ্টা করছে। হাঁপাচ্ছে ও। একটু সামলে উঠেই থমাসের উপর ঝাঁপিয়ে পড়ল সে। দুজনেই একসঙ্গে মেঝের উপর আছাড় খেল। ঘুষি চালালো জেরল্ড। ঘুষিটা যেন পাথরের চোয়ালের উপর পড়ল বলে মনে হলো ওর। ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে মেঝে থেকে পিস্তলটা তুলে নিল জেরল্ড। থমাস হাত বাড়ালো অন্য পিস্তলটার জন্য। তাড়াহুড়োয় প্রথম গুলিটা মিস করলো জেরল্ড, কিন্তু দ্বিতীয়টা মিস হলো না। বুলেটের ধাক্কা অনুভব করলো থমাস, তারপর পাল্টা গুলি চালালো। পড়ে গেল জেরল্ড। বাইরে থেকে গ্রেগের ছুটে আসার শব্দ শোনা যাচ্ছে। টলতে টলতে ঘুরে দাঁড়ালো নাইট। দরজায় এসে দাঁড়াতেই গ্রেগকে গুলি করলো। চৌখাটে হেলান দিয়ে ধপ করে বসে পড়ল গ্রেগ। পুরোপুরি জ্ঞান আছে তার। জেরল্ডকে তুমি মেরে ফেলেছ? প্রশ্ন করল সে। হ্যাঁ। আর ম্যালকম? ও বেহুশ হয়ে পড়ে আছে। নাইটের দিকে চাইল গ্রেগ, চোখে মিনতি। আমি চেষ্টা করেছি, তাই না? ওরা বলতে পারবে না আমি কাপুরুষ, পারবে? যথাসাধ্য চেষ্টা তুমি করেছো গ্রেগ। চাইলে ওখান থেকেই তুমি পালাতে পারতে। ওদের তুমি সেটা বলো। ওদের বলো আমি। গড়িয়ে দরজার বাইরে শক্ত মাটির উপর পড়ল সে। ওখানেই মারা গেল গ্রেগ। ভিতরে ফিরে এলো চেরি, নাইট, ম্যালকম, জেরল্ড আর গ্রেগ শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার 6 দিন পর জেসিকা স্টোরে গিয়ে ঢুকলো। অনেক সময় নিয়ে কেনাকাটা করছে আর নতুন কোনো খবর আছে কিনা শোনার জন্যে কান খাড়া রেখেছে। কোনো খবর নেই। হঠাৎ বাইরে থেকে কে যেন চিৎকার করে উঠল। দোকান খালি করে সবাই রাস্তায় এসে দাঁড়ালো। বড় খচ্চটার আরোহীকে চিনতে ভুল করার উপায় নেই। ওর পিছনে রয়েছে 3টে ঘোড়া। দুটোর জিন খালি, তৃতীয়টার আরোহী ঘোড়ার সঙ্গে বাঁধা। লোকটার সারা তুষ থেতলানো আর ফোলা। স্টোরের সামনে এসে থামলো চেরি নাইট। ওরা আমাকে মারার উদ্দেশ্যে এসেছিল। দুজনকে ওদিকে কবর দিয়ে এসেছি। আমি নিজেও একটা গুলি খেয়েছি, কিন্তু জখমটা সামান্যই। এই লোক, ম্যালকমের দিকে ইঙ্গিত করলো সে।
ষড়যন্ত্র করে ওদেরকে সঙ্গে নিয়ে গেছিল। ও নিজেকে খুব বড় ফাইটার মনে করে, তাই ওকে আমার বিরুদ্ধে লড়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু সুবিধা করতে পারেনি। বারান্দা থেকে নেমে জেসিকা রাস্তা ধরে বাড়ির দিকে এগোলো, আর চোখে ওকে একবার দেখে সতৃষ্ণ নয়নে সেলুনের দিকে কিছুক্ষণ তাকিয়ে মেয়েটার পিছু নিল থমাস। 30টা মাইল পথ সে একটা ঠান্ডা বিয়ার খাওয়ার কথা ভাবতে ভাবতে এসেছে। লম্বা লম্বা পা ফেলে জেসিকাকে ধরে ফেললো চেরি। মেয়েটাও ইচ্ছে করে চলার গতি কমিয়ে ছোট ছোট পা ফেলে এগোচ্ছে। থমাস নাইটের মুখে কথা জোগাচ্ছে না। শেষ পর্যন্ত সে বলল, আমি ফিরে এসেছি। হ্যাঁ, তাই তো দেখছি, ঠান্ডা স্বরে জবাব দিল জেসিকা। আমরা আজই বিয়ে করে কাল সকালে বাড়ি রওনা হতে পারি। অনেকটা পথ যেতে হবে। তুমি কি মনে করো আমি বোকা? ফেটে পড়ল মেয়েটা। তুমি পেলিকে বলেছ আমার টুডু শো তৈরি শুরু করা উচিত। সেটা কি আমার বোকামি? জেসিকা, যে মুহূর্তে তোমাকে প্রথম দেখেছি তখন থেকেই তোমাকে আমি ভালোবেসেছি। তুমি আমাকে বিয়ে করবে জেসিকা? তুমি আমাকে ট্রুসো বানাবার জন্যে ওকে দিয়ে খবর পাঠিয়েছিলে? পুনরাবৃত্তি করলো জেসিকা। তুমি ভাবো আমি এতই বোকা? না, আসলে তুমিই বোকা, বলল সে। আমি আমাদের প্রথম দেখার দিন থেকেই ট্রুসো তৈরির কাজ শুরু করেছি। উহ, মেয়েরা হচ্ছে, একটা উদ্ধৃতি দিতে যাচ্ছিল থমাস। তোমার জন্য এখন আর বহু বছর নয়, মিষ্টি সুরে বলল মেয়েটা। এখন থেকে শুধু জেসিকা। সমাপ্ত।